স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব নদীর দখল দূষণমুক্ত হবে এই প্রসঙ্গে, এবং তার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এবং এরই সাথে সেই বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা নদী এবং রাজধানী সংলগ্ন অন্যান্য যেসব নদী রয়েছে সেই নদীগুলোর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানে কী কী উপায় হতে পারে এসব নিয়েও আলোচনা হয়েছে। এবং এসব নিয়ে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করব আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে বর্তমানে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আমরা আলোচনা শুরু করে দিতে চাই, এবং যেমনটি আপনি শুনছিলেন যে বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, যে বৈঠকে ঢাকার চারপাশে যে নদীগুলো রয়েছে, বিশেষ করে তুরাগ, বালু নদী, শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা, সেই নদীগুলোর যেই বর্তমান অবস্থা রয়েছে তা নিয়ে যে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়েছে সেগুলোর উপর ফোকাস করে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। প্রথমে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাই, একটু ধারণা নিতে চাই যে বাংলাদেশের বর্তমানে ঢাকার আশেপাশে যেসব নদী রয়েছে সেই নদীগুলোর কি অবস্থা বা কি চেহারা এখনকার সময়। ধন্যবাদ দেশ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। প্রথমত হলো যে প্রধানমন্ত্রীর আজকের যে সভা, ক্যাবিনেট সভা, এর আগেও ঠিক কয়েকদিন আগেই উনি টেলিভিশনে পরিবেশ সংরক্ষণ করে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা, এরকম একটা টেলিভিশনে বক্তব্য আমি শুনে সাথে সাথে পরের দিনই কিন্তু আমি মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছিলাম। এবং তার কয়েকদিন পরেই ঢাকা শহরের একটি জলাধার, যে জলাধারের মধ্যে একটি বাহিনীর ভবন করার জন্য একটি প্রজেক্ট, সেটি নিয়ে আদালতে এসেছিল শুনানির জন্য। সেই শুনানিতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এসে তাদের পক্ষে শুনানি করলেন। তখন আমি আদালতকে রেফারেন্সটা দিলাম যে প্রধানমন্ত্রী তো বলেছেন যে জলাধার রক্ষা করে উন্নয়নমূলক কর্মকাণ্ড, তো সেভাবে সেখানে কিভাবে সরকারের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়, এটার কোনো উত্তর কিন্তু আসেনি। দেখুন, আপনি ঢাকার ব্যাপারে বলেছেন, এটি 2009 সাল, মানে প্রায় 17 বছর থেকে আমি এই ঢাকার নদী রক্ষা, দূষণ বন্ধ করার জন্য কাজ শুরু করেছিলাম 2009 সালে। 17 বছর থেকে করছি। আরও আমার জীবদ্দশা যতদিন আছি ততদিনই করতে হবে, কারণ পরিস্থিতি যে খুব একটা উন্নয়ন হয়েছে বা খুব একটা কন্ট্রোলে এসছে তা না। আমি বলবো যে 70%, 80% এসছে, এটা কন্ট্রোল বলবো, কিন্তু 70% দেখো হয়নি। তবে অনেকটা হয়েছে উন্নতি। সেটা হলো বুড়িগঙ্গাকে যদি জরিপ করার পরে আমাদের যে HRPBর রায়, তারপরে যদি জরিপ করে এটা সিমেন্টেড করা না হতো, তাহলে বুড়িগঙ্গা এখন যা আছে তা আপনারা পেতেন না। তবে সেই ক্ষেত্রে বালু এবং তুরাগ এই জায়গাটার উন্নয়নটা অতটা হয় নাই, কিন্তু শীতলক্ষ্যা এবং আপনার বুড়িগঙ্গাতে সেই জিনিসটা হয়েছে। এখানে দেখুন যে রায়টা হয়েছিল, সেখানে কিন্তু শুধুমাত্র ওই নির্দেশনা, যে ওই সময় অবৈধ স্থাপনা ছিল 2200-র মতো, সেখানে মন্ত্রী এমপিদের ছিল, সব রাজনৈতিক দলের, সেগুলো কিন্তু উচ্ছেদ হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে ব্যবসায়ীদের যে শীতলক্ষ্যায় সিমেন্ট কোম্পানিগুলো ছিল, যেটা নাকি নদীর ভিতরে তারা করেছিল দখল করে, সেগুলো উচ্ছেদ করতে প্রায় 6-7 বছর আপিল বিভাগ পর্যন্ত লিগ্যাল ফাইট করার পরে তারপরে তারা সেই জায়গাটা ছেড়ে ভাসমান জেটি করে তারা পিছনে চলে এসছে। তো এই শীতলক্ষ্যা এবং আপনার বুড়িগঙ্গার যে দখল, এটার ক্ষেত্রে অগ্রগতি অনেকটা ভালো হয়েছে, যদিও রেগুলারই আমাদেরকে কোর্টে ফাইট করতে হয়। যেমন গতকালকেও একটা শুনানি ছিল, সেটাকে গতকালকেও আমি এপিয়ার করেছি। এখন এখানে দূষণ একটা বড় ব্যাপার। দূষণটা হলো, দেখেন, হাজারীবাগ নিয়ে আমরা খুব কথা বলেছিলাম যে হাজারীবাগই হলো মেইন দূষণ, কিন্তু হাজারীবাগ যখন চলে গেল এবং সেই চলে যাওয়ার বিষয়টা আমি যখন আদালত অবমাননার মামলা করলাম, আপিল বিভাগ যখন একটা অবস্থান নিল যে না, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দাও, তখন কিন্তু সেইখানে আপনার দেশের প্রতিনিধি যারা আইনজীবী ছিলেন সবাই কিন্তু তাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন, কিন্তু সর্বশেষ পর্যন্ত সেই বিদ্যুৎ সংযোগের যে আদেশ সেটা বহাল ছিল, যার ফলে কিন্তু হাজারীবাগ ছেড়ে অন্য জায়গায় যেতে হয়েছে। অন্য জায়গায় উন্নতি হয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, যতটুকু আমরা জেনেছি সেখানে আরেক জায়গায় আবার আরেকভাবে ধ্বংস হচ্ছে। কিন্তু হাজারীবাগ যাওয়ার পরে কিন্তু বুড়িগঙ্গার দূষণ কিন্তু হাজারীবাগ না, এখানে শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল। শ্যামপুর ইন্ডাস্ট্রিতে প্রায় 150 মতো ইন্ডাস্ট্রি, তারা ওইখান থেকে মাটির নিচ থেকে, তাদের কোনো ইটিপি ছিল না, মাটির নিচ থেকে আপনার পাইপ নিয়ে বুড়িগঙ্গার মধ্যে তাদের যত বর্জ্য, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, সবগুলো তারা ফেলছিলেন। এবং এই ব্যাপারে বুড়িগঙ্গার দূষণ বন্ধ করার জন্য HRPBর পক্ষ থেকে আমি একটা জনস্বার্থের মামলা করেছিলাম। আদালত নির্দেশ দিয়েছিল 6 মাসের মধ্যে সমস্ত সোয়ারেজ লাইনগুলো করে তা বন্ধ করার জন্য। তখন আমরা জানলাম যে এখানে শুধু এই শ্যামপুরের ইন্ডাস্ট্রি না, ঢাকার বুড়িগঙ্গার তীরে
যত বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িঘরে, যদিও আপনি জানেন যে বাড়িঘর করতে গেলে সেপটিক ট্যাঙ্ক না থাকলে ওয়াসার লাইন দেওয়ার কথা না, এটা আইনেই আছে, রাজুকের যে আইন সব জায়গায় আইনে আছে, কিন্তু প্রত্যেকটা বাড়িতে ওয়াসার থেকে তাকে ওয়াসার লাইন দেওয়া হয়েছে পানি ব্যবহার করে, কিন্তু সেপটিক ট্যাঙ্ক পরে নাই। যার ফলে ওই তদন্ত রিপোর্টে যখন আসলো সেই মামলায় আমরা ওয়াসার এমডিকে কিন্তু আদালত অবমাননায় হাইকোর্টে হাজির হতে হয়েছিল, এবং সেইখানে আদালত সর্বশেষ রায় দিয়ে বলে দিলেন তাদেরকে একটা সময় দিয়ে যে প্রত্যেকটা বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে হবে, যদি না করে তারপরে প্রত্যেকের বিদ্যুৎ লাইন এবং ওয়াসার যে লাইন সেটাকে ডিসকানেক্ট করে দিতে বললো, কিন্তু সেটা এখন পর্যন্ত কার্যকরী হয় না। যদি হতো তাহলে কিন্তু বুড়িগঙ্গার পরিস্থিতি আরেকটু উন্নত হতো। আর শ্যামপুরে আপনার ওখানে ওই ইন্ডাস্ট্রিগুলো তারা আপিল বিভাগ পর্যন্ত তারা এই বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্নের আদেশটা তারা বাতিল করার জন্য গিয়েছিলেন, একাধিক আপিল হয়েছে, অনেক হিয়ারিং হয়েছে, কিন্তু আমাদের আপিল বিভাগের অবস্থানের কারণে সেখান থেকে তারা কোনো রেজাল্ট না পেয়ে আজকে শ্যামপুরে কিন্তু 50টা ইন্ডাস্ট্রি ইটিপি অলরেডি করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো ইটিপি করলেই কি হলো? ইটিপি চালানোর জন্য যে খরচটা লাগে সেই খরচটা তারা করতে চায় না, যার ফলে যখন কোনো পরিবেশ অধিদপ্তর বা কেউ যায় তখন তারা ইটিপি চালায়, অন্য সময় তারা ইটিপি চালায় না, তারা বর্জ্যগুলো বাইরে ফেলে এবং ওই বর্জ্যই খাল থেকে আস্তে আস্তে গিয়ে বুড়িগঙ্গার মধ্যে পড়ে। এবং আপনার শীতলক্ষায় এই কয়েকদিন আগে, আমি প্রায় বছর দুয়েক আগে একটা মামলা করেছি, 122টা ইন্ডাস্ট্রি, যেটা বিআইডব্লিউটি এর একটা প্রতিবেদন এসেছিল, ওই প্রতিবেদন সংযুক্ত করে আমি 122টা ইন্ডাস্ট্রিকে পক্ষ করেছি। আপনি জানেন যে একজনকে পক্ষ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক খরচ দিতে হয়, অনেক নোটিশ দিতে হয়, সেই পক্ষ করে তাদের বিরুদ্ধে মামলা করেছি। এবং এই কয়েকদিন আগে, মাসখানেক আগে বিআইডব্লিউটির একটা রিপোর্টের বেসিসে সেখানে 20টা ইন্ডাস্ট্রির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ হয়েছে এবং অলরেডি সেটা করা হয়েছে। তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি আদালতে এসে পুনরায় তাদের সংযোগ চেয়েছিল, আদালত সেটা অ্যালাউ করেন নাই। এখন এই শীতলক্ষার এই যে 122টা ইন্ডাস্ট্রি যারা নাকি শীতলক্ষাকে দূষণ করছেন, এটা যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে তো শীতলক্ষার দূষণ বন্ধ হবে না। বুড়িগঙ্গায় যে সোয়ারেজ লাইন থেকে আশেপাশের বাড়িঘর থেকে যত আমাদের যে পয়ঃপ্রণালীর লাইন থেকে শুরু করে যত কিছু যাচ্ছে সেটা যদি বন্ধ না করেন তাহলে সেটা বন্ধ হবে না। অতএব সেই দূষণ, পানির দূষণ বন্ধ করতে গেলে আপনাকে খুব সিরিয়াস অ্যাকশন নিতে হবে। আপনি জানেন যে তাজমহলের পাশে যখন ইন্ডাস্ট্রিগুলো ওই তাজমহলের যে ঐতিহাসিক স্থাপনার ক্ষতি করছিল, তখন আদালতের রায়তে ওই ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ করে দিয়েছে তাজমহলকে রক্ষা করার জন্য। কিন্তু আমাদের দেশে সেই রকম সিরিয়াসনেস গভর্নমেন্টকে আমরা দেখি না। আমরা আদালতে বারবার বলেছি কেন সরকার, আইন আছে, রায় আছে, সব কিছু আছে, কেন তারপরে এই সমস্ত নদী যারা দূষণ করছেন, দখল করছেন, তাদেরকে কেন তারা স্টপ করে দেয় না, কেন বন্ধ করে দেয় না? এখন একটা প্রশ্ন আসবে, কে বন্ধ করবে? আপনি কি করতে পারবেন? আপনার তো আইনি ক্ষমতা নাই। আইনের ক্ষমতাটা হলো পরিবেশ অধিদপ্তরের, আইনি ক্ষমতা হলো বিআইডব্লিউটি এর। এখন পরিবেশ অধিদপ্তর একটা সংস্থা যেখানে তার যে সক্ষমতা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, তার তো সেই সক্ষমতাই নাই। এবং সবচেয়ে আর একটা জিনিস ডিভাইস নতুন বের হয়েছে, সেটা হলো পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, বিআইডব্লিউটি সবাই যেটা করে সেটা হলো খুব দেখানোর জন্য গিয়ে একটা ফাইন করে। ধরেন একটা ইন্ডাস্ট্রিকে তার সে 20,000 টাকা ফাইন করলো, দেখালো যে এটা কাজ হয়েছে এবং আদালতের নির্দেশ মতো কাজ করেছি, রায়ের মতো কাজ করেছি, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই ইন্ডাস্ট্রির মালিক ওই 20,000 টাকা দেওয়ার পরে সে দূষণ দখল সে অব্যাহত রাখছে, মনে করছে 20,000 টাকা আমি পুষিয়ে নেব, আরও বেশি দূষণ করে। এই জায়গাটায় সরকারের যে কর্মসূচি, সরকারের যে চিন্তা, আমার দৃষ্টিতে এই চিন্তাটাকে পুরো মানসিকভাবে পরিবর্তন করে ফেলতে হবে। কোনো ছাড় নেই, যারা দূষণ করবে, দখল করবে, তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে সুনির্দিষ্ট মামলা এবং সেই মামলা তাকে জেল খাটতে হবে, জেল খাটায় থাকতে হবে। আপনি দেন 50টা মালিককে, এই যারা দূষণ করছে বাংলাদেশে কত হবে, ধরেন 1000 ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই 1000 ইন্ডাস্ট্রির মধ্যে আপনি টার্গেট করেন 50 জনকে, ধরেন যারা সিরিয়াস দূষণ করছে 50 জনকে আপনি জেলখানায় পাঠান। 950 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পরের দিন থেকে তাদের দূষণ দখল বন্ধ করে দেবে, কিন্তু সরকারের সেরকম কোনো চেষ্টা দেখছি না। তবে প্রধানমন্ত্রীর যে মিটিং হয়েছে সেখানে যদি আসলে উনি মিন করে থাকেন, কারণ উনি তো লন্ডনে ছিলেন 17 বছর, টেমস নদী উনি দেখেছেন, উনি নিশ্চয়ই ইতিহাসটাও পড়েছেন, টেমস নদীও কিন্তু এরকম দূষণ ছিল এবং সেই দূষণটাকে কিন্তু তারা প্রক্রিয়ার মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আজকে সুন্দর করেছে। আমাদের দেশেও ঢাকার, বিশেষ করে ঢাকার আশেপাশের যে নদীগুলো, সেগুলোকে এটা দূষণ এবং দখল বন্ধ করা খুবই সহজ। আইন আছে, রায় আছে, এখন হলো সরকারের সদিচ্ছা। যদি সরকার সদিচ্ছা দেখায় এবং তার সরকারের সমর্থকদের উপরে সে যদি স্টিম রোলার চালাতে পারে, তার সমর্থক ব্যবসায়ীদের যদি স্টিম রোলার চালাতে পারে, তাহলে এটা সম্ভব হবে। ধরেন আপনি জানেন যে নদীর জীবন সত্তা নামে একটা রায় হয়েছে তুরাগ নদীর, সেই নদীতে অ্যাপিল বিভাগ 30টা ইন্ডাস্ট্রির তালিকা ছিল, তার মধ্যে বড় ব্যবসায়ী আছে যারা ওই সময় আওয়ামী লীগ করতো, তারা আবার এখন তাদের ভোল পাল্টিয়ে অন্য দল করে। এখন তাদেরকে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয় নাই, কারণ তারা যখনই ক্ষমতায় যেয়ে থাকে তার দলে চায় সেই ইন্ডাস্ট্রির মধ্যে একজনের ক্যাপিটাল হলো 40,000 কোটি টাকা, আরেকজনের ক্যাপিটাল হলো 20,000 কোটি টাকা। তারা এই নদীর তুরাগের দখল দূষণ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মালিকদের নিয়ে আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞানী। আপনাকে স্বাগত আমাদের দেশ
সন্ধ্যার আয়োজনে। এবং আপনি শুনছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ যেমনটি বলছিলেন, নদীর দূষণ নিয়ে, বিশেষ করে ঢাকার আশেপাশে যে নদীগুলো রয়েছে এটি নিয়ে আজকে নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সবগুলো নদীর কথাই যদি আমরা ধরতে যাই, সেই হিসেবে বিবেচনা করলে কি অবস্থা বর্তমান নদীগুলোর? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত ঢাকার চারপাশের 5টি নদী নিয়ে প্রতি 3 মাস পর পর একটা স্টাডি করে থাকি, এবং সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা চলুন দেখি নদীর স্বাস্থ্য। তো এই গত বেশ কয়েক বছর ধরে ঢাকা চারপাশের নদীর স্বাস্থ্য বিবেচনায় আমরা যদি বলি তাহলে নদীর স্বাস্থ্য আসলে খুবই খারাপ। কয়েকটা ইন্ডিকেটরে যদি বলি, নদীতে জীবের বসবাসের উপযোগী যেই অক্সিজেন দরকার হয় তাকে আমরা বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে থাকি। এবং প্রতি লিটার পানিতে, এই নদীর পানিতে সাধারণত 5 গ্রামের মতো অক্সিজেন থাকার কথা ছিল, কিন্তু ঢাকাতে বছরের এই যে জুন, জুলাই, আগস্ট এই টাইমটা বর্ষাকাল, এই বর্ষাকালে পর্যন্ত 5 মিলিগ্রাম স্বাভাবিক যেই অক্সিজেন সেটি আমরা পাই না। কিন্তু বর্ষাকালে তো আরো থাকার কথা বেশি, মানে বর্ষাকালেও স্বাভাবিক অবস্থায় আমরা পাই না। তাহলে এবার চিন্তা করেন যখন শুষ্ক মৌসুম হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময় কি অবস্থা হয়? এই সময় হয় এটি 1 মিলিগ্রামের নিচে নেমে আসে। এবং বুড়িগঙ্গা, দলেশ্বরী, শীতলক্ষার কোনো কোনো পয়েন্টে, যেটা আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই বলছিলেন, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট যাচ্ছে, যেখানে সুয়ারেজ লাইন কানেক্টেড, ওই জায়গাতে এটি কমে 5 মিলিগ্রাম এবং কোনো কোনো জায়গায় মানে 0.5 মিলিগ্রাম, কোনো কোনো জায়গায় একদম শূন্যের কাছাকাছি চলে আসে। জাতীয় নদী রক্ষা কমিশনের আইন যখন হয় তখনও কিন্তু নদীকে জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই হিসাবে নদীগুলোতে প্রাণ ধারণ উপযোগী পরিবেশ থাকার কথা, কিন্তু যেখানে অক্সিজেন নাই সেখানে নদী আর জীবন্ত সত্তা থাকে না। অর্থাৎ নদীগুলো আসলে মৃত বা প্রায় মৃত অবস্থায় আছে। এরকম অবস্থায় আমরা অন্যান্য দূষণগুলো যদি আমরা ডিজলভ সলিডের কথা চিন্তা করি, মানমাত্রার চেয়ে 8-10 গুণ বেশি থাকে। সাসপেন্ডেড সলিডের কথা 6-7 গুণ বেশি থাকছে। এটি যদি পিএইচ বা অম্লত্ব বা খারত্বের কথা বলি, কোনো কোনো জায়গায় ভীষণ অম্লিক পানি হচ্ছে, কোনো কোনো জায়গায় ভীষণ ক্ষারিক পানি হচ্ছে। দুইটার কোনোটাই প্রাণ বসবাসের উপযোগী নয়। এছাড়া এখানে অন্যান্য কলিফর্ম, যেটা অর্থাৎ আমাদের সুয়ারেজ লাইন থেকে আসছে, ফিকাল পয়বর্জ্যের যেই জীবাণু, সেই জীবাণু হাজার হাজার কলোনি, লক্ষ লক্ষ কলোনি আমরা দেখতে পাচ্ছি মাইক্রোবিয়াল স্টাডি করে। অর্থাৎ এই পানি তো পানযোগ্য বা গৃহস্থলী কাজে ব্যবহারযোগ্যই না, বরং কোনো কারণে যদি এই পানি শরীরের সংস্পর্শে আসে তাহলে সেখানে কার্সিনোজেনিক এলিমেন্টস থাকলে সেটি আমাদের অ্যালার্জিক, এমনকি আমাদের ক্যান্সার কজিং এলিমেন্টস পর্যন্ত সেখানে আছে। হেভি মেটাল বা ভারী ধাতু যাকে আমরা বলে থাকি, বুড়িগঙ্গা, দলেশ্বরী নদীতে এত পরিমাণ ভারী ধাতু আছে যে এইগুলোকে যদি আমরা ল্যাবে অ্যানালাইসিস করতে যাই, স্বাভাবিক কনসেন্ট্রেশনে মেশিন যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলোতে স্বাভাবিক কনসেন্ট্রেশন দিলে এটা মেজার করা যায় না। এগুলোকে ডিস্টিল ওয়াটার দিয়ে 15 গুণ কনসেন্ট্রেশন কমিয়ে, 20 গুণ কমিয়ে তারপরে এগুলো মেশিনে দিয়ে আমাদের স্টাডি করতে হয়। অর্থাৎ মেশিন যারা তৈরি করে তারা পর্যন্ত অনুমান করতে পারে না এত এত বেশি নদীর পানি দূষিত হবে। সার্বিকভাবে ঢাকা চারপাশের 5টি নদীর কোনোটিরই অবস্থা ভালো না। এক এক জায়গায় যেখানে ইফ্লুয়েন্টগুলো নদীতে কানেক্টেড হয়, 450-500-এর বেশি বিভিন্ন কানেকশানের মাধ্যমে এই নদীগুলো দূষিত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আছে। শ্যামপুরের ওইখানে পানি একটা মাল্টি কালার, অর্থাৎ রংধনু আপনি পানিতে দেখতে পাবেন। অর্থাৎ ডাইং ইন্ডাস্ট্রি যেই কালারের ডাই ব্যবহার করছে, কোনোটা নীল, কোনোটা লাল, কোনোটা হলুদ, ওই পানি সরাসরি নদীতে ছেড়ে দিচ্ছে ট্রিটমেন্ট ছাড়া, এবং দিনে দুপুরে, এটা গোপনভাবেও করছে না। আপনি আমি এই মুহূর্তে গেলেও সেখানে দেখতে পারবো বড় বড় নালা দিয়ে। শিল্পের উন্নয়ন যেমন ঘটাচ্ছি, কিন্তু দূষণের মাত্রা আমাদের বেড়েই চলছে। আসবো এ প্রসঙ্গে আবারও আপনার কাছে, তবে একটি বিরতির পরে আপনাদের দুজনের কাছেই ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি একটি বিরতি, সাথে থাকবেন। আবারও স্বাগত দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি নদী দখল দূষণমুক্ত হবে এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনার কাছে আবারও একটু আসতে চাই যে
প্রধানমন্ত্রী বলেছেন যে নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তাই দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, এই যে কঠোর ও সমন্বিত পদক্ষেপের কথা বলা হচ্ছে, এগুলো আসলে কি ধরনের হওয়া উচিত, যেটা বিগত সরকার করতে পারেনি এই সরকার করতে চায়? পাশাপাশি এই যে কর্মপরিকল্পনার কথা বলা হচ্ছে, এই কর্মপরিকল্পনার ভিতরে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রাখা উচিত বা জরুরি? জি, দেখুন, একটি নদী বা জলধার দখল প্রক্রিয়াটা কিভাবে শুরু হয়, এটি কেউ রাতারাতি এসে একটা মানে চলমান নদীকে খুব একটা এভাবে দখল করে ফেলে না। দখলের পূর্বসূত্র হলো দূষণ করে ফেলা। দূষণ করা হয় এবং দূষণের পর ওইখানে সাধারণ মানুষ ওই এলাকার চলাচল করে না, একটা নীরব একটা এলাকা হয়ে যায়, মানুষ গন্ধের কারণে ওই এলাকা যায় না, তারপরে আস্তে আস্তে দখল প্রক্রিয়া যায়। প্রথমে বর্জ্য ফেলানো হয়, বর্জ্য ফেলানো হয়ে তারপরে ওইখানে দেখা যায় যে একটা কাঠের বা বাঁশের বেড়া দিয়ে একটা ছোট্ট ঘর করা হয়। এটার রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা কখনো কখনো ধর্মীয় সাইনবোর্ডে ওইখানে দেখা যায়। তারপরে সেই বাঁশের ঘর আস্তে আস্তে আধা পাকা হয়, আধা পাকা পূর্ণ পাকা, পরবর্তীতে একসময় দেখা যায় যে সম্পূর্ণ ভূমিরূপটা পরিবর্তিত হয়, এখানে নদীর চিহ্ন আর থাকে না, খালের চিহ্ন থাকে না, লেকের চিহ্ন বা পুকুরের চিহ্ন আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এইটা আমরা অনেক বছর ধরে দখলের যেই ধারাবাহিকতা এই পদ্ধতিতে হচ্ছে এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এই রাজনৈতিক প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মাসেল শক্তি সেখানে যায় এবং পরবর্তীতে এটি আর ওই এটা কি ওয়াটার বোর্ডের জায়গা না পানি সম্পদ মন্ত্রণালয়ের জায়গা নাকি নৌ পরিবহন মন্ত্রণালয়ের জায়গা, তখন মালিকানা নিয়েও একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। একবার দখল হয়ে গেলে সেটি পুনরুদ্ধারের রেকর্ড খুব একটা নাই। জাতীয় নদী রক্ষা কমিশন দখলদারদের তালিকা করেছে, মঞ্জুর ভাই একটু আগে বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা একটাও ওই ধরনের উচ্ছেদ দেখি নাই যেটা ওই তালিকা ধরে বলা হয়েছে এই তালিকার এত নম্বর দখলদারদেরকে আমরা উচ্ছেদ করেছি এবং তাদেরকে শাস্তির আওতায় এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী একদম আমি যথাসময়ে বলবো না, রাষ্ট্রের জন্য অনেক দেরি হয়ে গেছে, অনেক পথ অতিক্রান্ত আমরা করেছি দখল দূষণের ক্ষেত্রে, কিন্তু ওনার সরকারের এই শুরুতেই যে এই ধরনের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো অনুযায়ী যে জলাধার, খাল এবং খাল খনন এবং পুনঃখনন, এই যে তিনটা শব্দ ব্যবহার করেছেন, জলাধারের মধ্যেই নদী চলে আসে, খালটাকে আলাদা করে দেওয়া হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের লেগেসি ধরে, কিন্তু জলাধারটা এক নম্বরে রাখা হয়েছে যেখানে নদী অন্যতম উপসর্গ। অর্থাৎ যদি আমরা জলাধারগুলো রক্ষা করতে পারি, পুনঃখনন করতে পারি, উদ্ধার করতে পারি এবং প্রয়োজনে আবার নতুন করে খননেরও যদি সুযোগ থাকে সেটি করতে পারি, তাহলে অনেকগুলো মাল্টি ডাইমেনশনাল প্রবলেম আমাদের কমে আসবে। এখন আমাদের গ্রাউন্ড ওয়াটারে পানি আসছে না, ঢাকা শহরে প্রতি বছর 8-10 মিটার করে গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হচ্ছে, সারা দেশেই মোটামুটি বিশুদ্ধ পানি আর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যদি আগের যে সেচ ব্যবস্থা ছিল, নদী খাল কেন্দ্রিক যে সেচ ব্যবস্থা ছিল, ওই পানি দিলে জমিতে উৎপাদন হচ্ছে না, কারণ ওই পানি দূষিত, ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টে কিংবা অন্যান্য ভাবে দূষিত, ওইটা দিয়ে আর এখন সেচ চালানো যাচ্ছে না, ফলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নির্ভর সেচ ব্যবস্থায় যেতে হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন হচ্ছে এবং এই যে জলাধারগুলো কমে যাওয়ার কারণে আমাদের হিট ওয়েভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দূষণ বৃদ্ধি পাচ্ছে, আগুন লাগলে আগুন নিবানোর জন্য কোনো জলাধার খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জলাধার না থাকার কারণে, খাল বিল নদী নালা এগুলো না থাকার কারণে দখল হয়ে যাওয়া বা দূষণ হয়ে যাওয়া কিংবা বিলীন হয়ে যাওয়ার কারণে নানা রকম পরিবেশগত বিপর্যয়ের মধ্যে আমরা আছি। আর আসবো এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু বিদায় নিয়ে আমি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনার কাছে জানতে চাই যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে পরিবেশ অধিদপ্তর থেকে ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে ছিলেন, ঢাকা ওয়াসা, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে BIWTA এখান থেকেও কর্তৃপক্ষ ছিলেন, তারপর রাজুক থেকে ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ছিলেন এবং বলা হয়েছে যে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আসলে
আবার আমরা দেখি প্রত্যেকটা সরকারের সময় নদীকে রক্ষা করার জন্য নানানভাবে নানান ধরনের নির্দেশনা আসে, পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়, কর্ম পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়। কিন্তু যেটি হচ্ছে অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদারও বললেন যে দখলদার উচ্ছেদ হচ্ছে ঠিকই, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি তারা আবারও ফিরে আসছে। একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারছি না। এই যে বিগত সরকারের সময় আমরা দেখেছি কোনো দৃষ্টান্ত স্থাপন হয়নি বলেই নিশ্চয়ই এই সাইকেলটা বিদ্যমান রয়েছে। আপনার কাছে কি মনে হয় অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, কী ধরনের পদক্ষেপ নিলে আসলে বা কী ধরনের সমন্বিতভাবে কাজ করার যে উপায়গুলোর কথা যে বলা হচ্ছে সেগুলো আসলে কিভাবে হওয়া উচিত, সরকারের তরফ থেকে হোক সেটা বেসরকারি সংস্থার তরফ থেকেই হোক? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা প্রশ্নটা অনেক আপেক্ষিক। কারণ হলো যে আমরা সিদ্ধান্ত নিলাম, ওখানে বলা হচ্ছে সমন্বিতভাবে কাজ করার জন্য। এই বিআইডব্লিউটিএ, এই পরিবেশ অধিদপ্তর, এই পানি উন্নয়ন বোর্ড, এটা কি বাংলাদেশে আজকে তো না, এটা তো আগেও ছিল এবং তাদের ম্যান্ডেট আইনে তো সবসময় বিদ্যমান। এবং সবচেয়ে হলো তো 2009 সালের পর থেকে তো সবার সঙ্গে আমরা ডিলিং করছি এবং আমরা দেখেছি কাজ করতে গিয়ে সেটা হলো যে একটা অনেকে শব্দ বলে, অনেকে খুব সমালোচনা করে বিচার বিভাগ নিয়ে, যে কেউ বলেন 2009 সালের পর থেকে বিচারের নামে অবিচার হয়েছে। তাদের এই বক্তব্যের কাউন্টার আমি বলবো, এখানে যদি বলেন সেখানে কিছু শব্দ বাদ দিতে হবে। সেটা হলো যে পরিবেশের ব্যাপারে এই গত 24 সাল পর্যন্ত, আগের সরকার পর্যন্ত পরিবেশের ব্যাপারে যুগান্তকারী সময়টাই ছিল আমাদের বিচার বিভাগের, যে আমরা আপিল বিভাগ পর্যন্ত পরিবেশ রক্ষার জন্য যথেষ্ট তাদের রায়, নির্দেশনা এবং দৃঢ় অবস্থান পেয়েছি। কাজে এটাকে বলা যাবে না যে তারা, ওটাও তো রায়। এবং এই প্রসঙ্গে আমি বলবো যে হ্যাঁ, অনেক রায়তে নিশ্চয়ই রাজনৈতিক বিতর্ক ছিল, কিন্তু আবার এই অনেক বিরোধী দলের রাজনীতিকরা তারাও তো জামিন নিয়েছেন, কোয়াশিং করেছেন, সব কিছুই করেছেন। কাজে এখন এক কথায় সব কিছু ব্যাখ্যা করা যায় না। এখানেও যেমন আজকে যে কথাটা বলা হয়েছে যে সমন্বিত কাজ করার জন্য, এটা যদি একাডেমিক আলোচনা হয় তাহলে আমি মনে করবো যে এটার মাধ্যমে কোনো রেজাল্ট আসবে না। ভেরি সিম্পল। কারণ আপনি যদি দেখুন, একটা রায় হয়েছে, সেটা হলো আপনার জীবন সত্তা নদীর, এবং সেখানে আবার ওই রায়তেই বলা হয়েছে যে যেহেতু নদীর বিভিন্ন অভিভাবক, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশের ম্যানেজমেন্টের ক্ষমতা, তারপরে জেলা প্রশাসন বিভিন্ন জায়গায়, এই জন্য কিন্তু ওইটা বিবেচনা করে আদালত নদী কমিশনকে অভিভাবক নির্ধারণ করে দিয়েছেন। যে কারণ হলে একজনের হাতে ক্ষমতা থাকলে সেটা প্রয়োগ করা যায়। কিন্তু নদী কমিশনের আইনটা যখন করেছে আগের সরকার, তখন নদী কমিশনের আইনটা করার সময় আতুর ঘরেই তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ নদী কমিশনকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। নদী কমিশনকে ক্ষমতা দিলে কিন্তু এটা ডিফারেন্ট ইস্যু হইতো। এবং সবচেয়ে হলো নদী কমিশনের ক্ষমতাটা কিন্তু অনেক উপরে, তাদেরকে একটু উপরে রাখার দরকার ছিল। কিন্তু তারা এখানে বিআইডব্লিউটির অধীনে রেখে এই কার্যকর জিনিসটাকে একদম ফ্রাস্ট্রেট করে দিয়েছে। তারপরে দুই একজন ব্যক্তি থাকে যাদের মেরুদণ্ড সোজা, ধরেন এখানে একজন চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু অনেক কাজ করেছেন। তারপরে আপনার এরপরে লেটেস্ট যে চেয়ারম্যান গত সরকারের সময়, উনি কিন্তু কর্ণফুলীকে ধরেছিল এবং সেখানে একজন বড় ব্যবসায়ী ছিল যার নাকি ওই সময় প্রধানমন্ত্রী অফিসের সঙ্গে সরাসরি লিঙ্ক। ওই ব্যবসায়ীকে আপনার কর্ণফুলী রক্ষা করতে গিয়ে যখন স্টেপ নিলেন তখন ওনার পদই চলে গেল। তাই এইরকম যদি অবস্থা হয় তাহলে সেখানে বাংলাদেশে কিছু হবে না। কারণ আপনি জানেন যে আরেকটা উদাহরণ দেয়, সেটা হলো বিআইডব্লিউটিতে যখন আপনার এই আসলাম সাহেব ছিলেন মিরপুরের এমপি, উনি যখন নদী দখল করে একটা করলেন বিদ্যুৎ কেন্দ্র, সেইখানে আমরা যখন কোর্ট থেকে অর্ডার করাইলাম, অর্ডার করার পরে বিআইডব্লিউটির অফিসার গেল, সেই অফিসার যে যখন ভেঙে দিল তখন ওই অফিসারকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তো এখানে বাংলাদেশের একটা সমস্যা হলো, যারা কাজ করবে এবং যারা নাকি সাহস আছে, যারা নাকি কমিটমেন্ট আছে, তারা আসলে কোথাও কাজ করে নিরাপত্তা পায় না। এই পলিসিটা যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনি আলটিমেটলি সরকার যত পরিকল্পনা নেও কোনোটাই কাজ হবে না। আর বর্তমানে তো আর একটা পরিস্থিতি, আমি গত 24 সাল পর্যন্ত যত পরিবেশ সংক্রান্ত যত কাজ আছে, এমন কোনো কাজ তো নাই যে এইচএপিবির পক্ষ থেকে আমরা আদালতে যাই নাই, নির্দেশনা হয় নাই। ঢাকার বায়ু দূষণ, নদী দূষণ থেকে শুরু করে ইটভাটা বন্ধ সবকিছু 24 সাল পর্যন্ত যে অগ্রগতি হয়েছিল, 5ই আগস্টের পরে সেই টোটালটা ধূলিসাৎ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা কোর্টে গেলে দেখি যে ইটভাটা ঢাকার 450-র মধ্যে 250 ভেঙে ফেলা হয়েছিল, এবং এখন আমরা দেখি ওই 250 ইটভাটার মালিক নতুন দল পরিবর্তন করে, তাকে নতুন দলের আইনজীবী রেখে তারা আদালতে ফাইট করে অর্ডার নিচ্ছে, সেখানে আবার পরিচালনা করছে। এবং পার্বত্য চট্টগ্রামের 3 উপজেলায় পাহাড়গুলো কেটে ধ্বংস করে ফেলছে। আপিল বিভাগ পর্যন্ত অনেকবার সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এখন আবার দেখছি তারা সব দলীয়, ওই নেতারা আর নাই। এখন ওই ইটভাটার মালিকরা সব অন্য দল করে এবং অন্য দল করে তাদের আইনজীবী নিয়োগ করে, তারা কোর্টে এসে তারা লিগ্যাল ফাইট করে এবং প্রশাসনের উপরে তারা শক্তি প্রয়োগ করে। এই জায়গাটা যদি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে না আনা যায়, কে আনবে? কোনো প্রশাসনিক কর্মকর্তা আনবে না। আজকে প্রধানমন্ত্রী যদি শুনতে চায় যারা পরিবেশ নিয়ে কাজ করে, শুনুক। আমরা বলতে পারবো যে আপনার এখানে কারা কারা এই কাজে অবস্ট্রাকশন করছেন, তাদেরকে যদি আপনি আগে ঠিক করতে না পারেন। আর সবচেয়ে প্রথম হলো প্রধানমন্ত্রীর একটা দল আছে,
প্রথমেই ওনাকে যেটা করতে হবে, এই ক্যাবিনেটের মিটিংয়ের পরে পরে ইমিডিয়েটলি ওনার দলের সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা ওনার দিতে হবে যে পরিবেশ কনসার্নে দূষণ দখল এগুলোর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, আপনি পার্টির লিডার হলো। এই নির্দেশনা যদি না দেন তাহলে সরকারের যারা প্রশাসন আছে তারা তাদের সঙ্গে পারবে না, কারণ যে দল ক্ষমতায় থাকে তাদের যারা সাপোর্টার তাদের শক্তি প্রশাসনের লেভেলে প্রশাসনের উপরে থাকে, অর্থাৎ সেই জায়গায় একটা বড় সমস্যা। আর সবচেয়ে হলো যে বড় কাজটা যে করবেন আপনার ধরেন পরিবেশ অধিদপ্তরে তো সক্ষমতা নাই। আপনার যেভাবে দূষণ হচ্ছে তার যে সক্ষমতা, লোকবল দরকার, গাড়ি দরকার, ম্যাজিস্ট্রেট দরকার, সেগুলোই তো আপনি দিচ্ছেন না, এবং সেগুলো ইচ্ছা করেই কিন্তু প্রশাসন দিচ্ছে না। কারণ ওইটা যদি শক্তিশালী হয় তাহলে অ্যাকশনটা বেশি হবে, অ্যাকশনটা বেশি হলে যারা প্রভাবশালী ব্যবসায়ী তাদের উপরে চাপ পড়বে। তাহলে সেদিকে আমি একটা জিনিস শেষ করবো, একটা জিনিস। আর সবচেয়ে হলো তারা যে হাতিয়ারটা ব্যবহার করছে, এটা আমি বলছি অনেক আগে থেকে এই হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। এই যে মোবাইল কোড বন্ধ করে দেন, মোবাইল কোড দিয়ে আপনি টাকা ইটভাটা বন্ধ করতে যেয়ে 10,000 টাকা জরিমানা করেন, ও রাত্রে আরো বেশি ইট পড়াইয়া পরের দিন দূষণ আরো বেশি করে। মোবাইল কোডের এই ধারণাটা বাদ দেন, বাদ দিয়া সরাসরি এদের বিরুদ্ধে মামলা করেন পরিবেশ অধিদপ্তরের জন্য, তাদের জেলখানায় পড়েন, প্রয়োজন হলে আইনের আরো স্ট্রং চেঞ্জ করেন, তাইলে পরে যদি আপনার কিছু হয়। এছাড়া এই শুধুমাত্র একাডেমিক আলোচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, ওই আগের সরকারও প্রধানমন্ত্রীর নির্দেশনা ওভাবে থাকতো, পরিবেশ নিয়ে আমরা পরিবেশ প্রথম এগুলো থাকে, এটা সবাই দিতে হয়, কারণ বিশ্বব্যাপী পরিবেশটা হলো খুব ইম্পর্টেন্ট এখন। অতএব পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারবো না। যেটা একটু আগে বললেন, দেখেন মাছ বুড়িগঙ্গায় নাই কেন, ওর তো অক্সিজেন নাই। ঢাকার অক্সিজেনের অবস্থা ঠিক এটা কি আমরা জানি? কেউ জানি না। প্রত্যেকটা লোক আজকে ফুসফুসের রোগে আক্রান্ত হয় ঢাকার বায়ু দূষণের জন্য, কিন্তু আমরা কি করতে পারছি? আদালতের 9 দফা নির্দেশনা কোথাও পালিত হচ্ছে না। কোর্ট যদি তাদের আদালত অবমাননা করি, কোর্টে তারা আইসা বলে যে আমাদের সময় লাগবে, নতুন সরকার আসছে, এটা ওটা, এই সমস্ত কথা বলে তারা পাশ কেটে দেয়। আপনার কাছে সরকারকে আরো কঠোর দৃষ্টান্ত, কঠোর পদক্ষেপ নিতে হবে। দেশ সন্ধ্যা থেকে এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা কথা বলছি নদীর দখল দূষণমুক্ত হবে এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকটি পয়েন্ট আউট করে গিয়েছেন, যেরকম নদী কমিশন আছে আমাদের, কিন্তু নদী কমিশনে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। তারপরে যারা কাজ করে তারাও নিজেরাও নিরাপত্তা পাচ্ছেন না অনেক ক্ষেত্রে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, মোবাইল কোর্ট এখন পরিচালনা করাটা আসলে সময় উপযোগী না, সেটি উনি বললেন। আপনার দৃষ্টিতে আরও কি পদক্ষেপ নিলে বা কর্মপরিকল্পনা গ্রহণ করলে সরকারের জন্য কাজ করতে সুবিধা হবে? জি, প্রথম কথা হলো যে রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ এবং এটার ইমপ্লিমেন্টেশন দরকার। আমরা পরিবেশ সবার আবার কারোর না, এরকম একটি অবস্থা। পরিবেশ রিলেটেড প্রত্যেকটা জিনিসেরই গাছ পরিবেশ মন্ত্রণালয় দেখবে না, বন অধিদপ্তর দেখবে না, পরিবেশ অধিদপ্তর দেখবে না, ওইটা জায়গা স্থানীয় সরকার মন্ত্রণালয়, এরকম বিতর্ক থেকে থেকে পরিবেশ তুমি কার, এরকম একটি অবস্থা সৃষ্টি হয় এবং দেখা যায় যে কারোই না। এবং সার্বিকভাবে আমাদের পরিবেশের এমন অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, এরকম একটা পরিস্থিতি হয়েছে। আমাদের নদী খালবিলগুলো এর ব্যতিক্রম নয়। যদি আমরা ভবিষ্যতের কর্মপরিকল্পনার কথা চিন্তা করি তাহলে সমন্বয় দরকার। এই সমন্বয়টা শুরু করার জন্য কালকের যে আজকে সকালে যে মিটিংটা হয়েছে সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ সরকারের আগ্রহটা কি সেই মেসেজটা দেওয়া দরকার ছিল, এবং যে উইংসগুলো এটি ইমপ্লিমেন্ট করবে তারা ওইখানে উপস্থিত ছিল। এবং আমি একটু আগে আমি আপনাকে একটু থামাচ্ছি, প্রত্যেকটা সরকারই কিন্তু এসে তাদের সদিচ্ছা দেখিয়েছেন এইভাবে বৈঠক করে করে, কিন্তু আমরা কোনো দৃষ্টান্ত দেখতে পারিনি কেন? যে কারণ হলো ম্যানিফেস্টোতে এর আগে কখনোই কেউ বলে নাই যে আমার জলাধারগুলোকে রক্ষা করব, আমি 20,000 কিলোমিটার খাল খনন করব এবং খালের পাড়ে আমি 20 কোটি 25 কোটি গাছ লাগাবো। এই কম্প্রিহেন্সিভ প্ল্যানিংটা আগে কেউ দেয় নাই, এটা কিন্তু এই প্রথম আমরা দেখতে পেয়েছি। এবং এটা আমরা শুধু যে প্ল্যানিং দেখেছি তা না, আমরা ইমপ্লিমেন্টেশনও দেখতে পেয়েছি। এবং আজকেও আমি পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশন অর্থাৎ মিটিংয়ের পরবর্তী যে আপডেটটা আমি জানি, দুই জায়গায় কিন্তু এখন ওনারা ওনাদের কর্মপরিকল্পনা শুরু করছেন। নেক্সট উইকে এটার আপডেট দিতে হবে এই কারণে। সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা একটা পজিটিভ বিষয়। আর
সমন্বয় করার জন্য একটা ফোকাল পয়েন্ট দরকার। এই জায়গাটা কে হবেন এবং মুখ্য সেক্রেটারি মহোদয়কে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক সময় এই ধরনের কমিটি করার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করা হয়। এর আগেও এরকম একটা কমিটি করা হয়েছিল, পরিবেশ কমিটি, যেটাতে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন প্রধান, এবং পুরা টেনিউরে একটাও মিটিং আমরা দেখতে পাই নাই। এখন আমাদের উপরে কে আছে এটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়, এবং সেই ক্ষেত্রে সিভিল সোসাইটির ইনভলভমেন্টস খুবই ইম্পর্টেন্ট। কারণ শুধুমাত্র জি হুজুর বলা, অর্থাৎ সাহেব বলেন চমৎকার, সে চমৎকার, মোসাহেব বলেন হুজুরের মতে অমৎকার, যদি মাননীয় প্রধানমন্ত্রী জি জি বলে যদি সবাই যদি ইয়েস ইয়েস বলে আসে, এবং যে প্রবলেমটা যে আসলে কোন জায়গায় সেটা যদি বিজ্ঞানভিত্তিকভাবে পর্যালোচনা না করে, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা না করা হয়, শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের উপরে যদি এটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়, তাহলে আগের মতোই এটি মুখ থবড়ে পড়বে। কিন্তু এইবার আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, কারণ এক্সপার্টদের সাথেও কথা বলা হচ্ছে এবং ফিল্ড লেভেলে যারা কাজ করছেন এবং সিভিল সোসাইটির সাথেও কথা ইতিমধ্যে বলা হয়েছে, যেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী মিটিংয়ের আগেই কিন্তু প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ উনি যে তথ্যগুলো অন্যান্য মিটিংয়ে সবাই তথ্য দেয় আর সবশেষে উনি একটা কিছু নির্দেশনা দেন, এইবার কিন্তু সেটি ঘটে নাই। এবার উনি তথ্য নিয়েই বসেছেন এবং উনি জানেন যে কোথায় কি কারণে কি হচ্ছে। তো আমরা আশা করছি যে সেটি হবে। তবে সেটি ইমপ্লিমেন্ট করার জন্য মঞ্জুর ভাইয়ের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। দেখুন, একটা উপজেলা অর্থাৎ নদীর কথা যখন আসে, যে আমাদের নদীমাতৃক দেশের আনাচে কানাচে প্রত্যেকটা ভূমিতে, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলায় ইউনিয়ন পরিষদের নদী আছে। নদী নাই এমন কোনো গ্রাম বা ইউনিয়ন পাওয়া যাবে না। কিন্তু নদী রক্ষা অর্থাৎ পরিবেশ রক্ষা করার জন্য দায়িত্বে কারা আছে? আমাদের সমবায় কর্মকর্তা রয়েছে উপজেলাতে, কৃষি কর্মকর্তা রয়েছে, নির্বাচন কর্মকর্তা রয়েছে, পশু কর্মকর্তা রয়েছে, বন কর্মকর্তা রয়েছে, সবাই আছে। কিন্তু আমাদের উপজেলা লেভেলে পরিবেশ কর্মকর্তা নাই। ফলে মোবাইল কোর্টের ব্যর্থতার পিছনে এই পরিবেশ কর্মকর্তা না থাকাটা একটা অন্যতম একটা সংকট। কারণ তাকে ডিসি মহোদয়ের কাছে ম্যাজিস্ট্রেটের জন্য যেতে হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের জন্য, অর্থাৎ মোবাইল কোর্ট করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে আমি একাধিকবার ভিজিট করে দেখেছি এই পরিবেশের ডিডি, ডেপুটি ডাইরেক্টর, যারা জেলা পর্যায়ের অফিসার, তারা গিয়ে ডিসি অফিসের বারান্দায় ঘুরেঘুরি করছেন এবং বসে আছেন ডিসি মহোদয়ের অনুমোদনের জন্য, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের জন্য। দূষণকারীরা যে নদী দূষণ করছে, যে বায়ু দূষণ করছে, শব্দ দূষণ করছে, তারা কি এরকম বসে থাকবে? এইটি তো এটার এভিডেন্স, যেটি কেউ একজন যদি ওয়েস্ট ওয়াটার নদীতে, ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট নদীতে ফেলে, সেটি যদি তাৎক্ষণিকভাবে না ধরা হয়, মোবাইল কোর্ট 2 দিন পরে 3 দিন পরে করতে করতে সেই তো খবরে পেয়ে যাবে এবং সে এটা বন্ধ করবে এবং তারকে হাতে নাতে ধরা যাবে না। যেই কারণে বিসিএস ক্যাডার সার্ভিসটা এখন অন্যতম সময়ের দাবি। আমাদের পরিবেশ রক্ষা করার জন্য প্রত্যেক উপজেলাতে একজন পরিবেশ কর্মকর্তা দরকার, যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, যার মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা থাকবে এবং যে তাৎক্ষণিকভাবে এই দূষণকারীদেরকে আইনের আওতায় আনতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। এ পর্যায়ে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে জানতে চাই যে এই যে নদী দূষণের জন্য বা নদী দখল দূষণ যেটাই বলি না কেন, সেটার জন্য আমরা শিল্প কারখানার মালিকদেরকে অনেকাংশেই দায়ী করছি, কিন্তু তাদেরকে আসলে সাবধান করবে কে? পাশাপাশি আপনি যেটি বললেন যে এখন তো সময় পরিবর্তন হয়েছে, সময়ের সাথে সাথে আমাদের আইন পরিবর্তন হওয়া জরুরি, সেই সব আসলে সেই দিকে কে নজর দেবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আইন পরিবর্তন নিশ্চয়ই সময়ের তালে তালে আইন পরিবর্তন করতে হয়, কিন্তু আমাদের এখানে এই পরিবেশ সংক্রান্ত যত আইন আছে সেই আইনগুলোর মাধ্যমে আদালতের নির্দেশনার কারণে আইনগুলোর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওই আদালতের নির্দেশনা ফলো করার পরে কোনো আইনের দরকার হয় না। এগুলো মোটামুটি সব কিছু নির্ধারিত হয়ে গেছে। যেমন আপনার এই অনেকটা প্রশ্ন আসছিল যে এই জলাধার বলতে কি বোঝায়। অনেকে কেউ ধরেন একটা আইন করেছিল যে মহানগরী এবং অন্যান্য জেলা সদরের যে সমস্ত পুকুর, সেগুলো জলাধার আইন 2000 বলা হয়েছে যে এটা ভরাট করা যাবে না, কিন্তু এর বাইরে তো 80% পুকুর তো বাইরে, তো সেটার ব্যাপারে কি হবে? সেটা ভরাট করলে সেটাও তো আপনার পরিবেশের উপর এফেক্ট হবে। তো তখন কিন্তু আমরা কোর্টে যাওয়ার পর কোর্ট কিন্তু এটা ব্যাখ্যা দিয়ে দিল, না, সমস্ত জায়গায় পুকুরগুলো সংরক্ষণ জলাধারের সমস্ত জায়গায় করতে হবে। তো এরকম যত আইনের দুর্বলতা আছে, আইনের দুর্বলতা এখন আর ফ্যাক্টর না। আমাদের দেশের সমস্যা হলো যে আইনের ইমপ্লিমেন্টেশন। আপনি ধরেন আমাদের লোকজনের আমরা দোষ দিতে পারি যে আমরা সচেতন না, অমুক সমুক, এটা দোষ দিতে আমরা পারি, এটা দেওয়া খুব সহজ, কিন্তু আমি বলবো এইটা আসলে প্রবলেম না। প্রবলেম হলো আমি যখন কামরুজ্জামান ভাই, যখন আমরা দেশের বাইরে যাই, আমাদের এখানে কলা খাওয়ার পরে ছোলাটা কিন্তু রাস্তায় ফেলে দেওয়ার অভ্যাস,
তারপরে চকলেট খেয়ে ওইটা কিন্তু বাইরে ফেলে দেওয়ার অভ্যাস, কিন্তু আপনি দেশের বাইরে গেলে কিন্তু আপনি সেটা করবেন না, আপনি পকেটে রেখে কাছাকাছি বিন পেলে তারপরে ফেলবেন। কেন? আপনি জানেন যে ওখানে শাস্তিটা নিশ্চিত। আমার এখানেও এই সমস্ত আইন যা আছে প্রত্যেকটা আইনে কিন্তু প্রতিকার আছে, ব্যবস্থা আছে, কিন্তু আমার এখানে কেউ ইমপ্লিমেন্টেশন করে না। ওই যে বললাম যে একটা পরিবেশ আইনে আপনার বলা আছে যে প্রত্যেকটা, এমন কোনো আইন নাই যেটা আপনার যেখানে শাস্তির বিধান নাই, কিন্তু কোনো শাস্তি তো হচ্ছে না, এটাই হলো বড় সমস্যা। এখন শাস্তিটা ইমপ্লিমেন্টেশন করার পরিবর্তে একটা অল্টারনেটিভ ওয়ে বের করলো প্রশাসন, সেটা হলো যে সরকারের একটা অর্থ আয়, এই যেমন মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ আয় করাটাকেই তারা একটা টার্গেট করে, সেভাবে অর্থ আয় হচ্ছে। সরকারের তো অনেক সময় ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে এবং তাদের এলআর ফান্ড আছে প্রত্যেকটা জেলায়, ওই এলআর ফান্ডেও তাদের টাকা লাগে, ওইগুলো তারা ফুলফিল করতেছে এই আইনকে ব্যবহার করে। কিন্তু আইনের উদ্দেশ্য তো হলো এটা বন্ধ করা। এই যে ধরেন আপনার বায়ু দূষণ, ঢাকার বায়ু দূষণ নিয়ে 9টা নির্দেশনা আছে, এবং সেই নির্দেশনার মধ্যে অন্যতম নির্দেশনা হলো যে সিটি কর্পোরেশন যে মার্কেটগুলো আছে তারা কিন্তু সকালে কিন্তু ঝাড়ু দেওয়ার পরে তারা কিন্তু বিকালে মার্কেট ক্লোজ করার আগে আবার একটা ঝাড়ু দিয়ে সব রাস্তার মধ্যে ময়লাটা ফেলে, তার পাশেই ফেলে, ওইটাই কিন্তু সারাত্র গাড়ি টাড়ি চলে সব জায়গায় আবার চলে যাচ্ছে। তো নির্দেশনা দিয়েছিল কোর্ট যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মার্কেটে একটা প্লাস্টিক ব্যাগ দেওয়া হবে প্রত্যেকটা দোকানে, তারা ওই ময়লাগুলো ওই প্লাস্টিকের ব্যাগে রাখবে বন্ধ করে, এবং সেইটা সিটি কর্পোরেশন সকালে যখন ঝাড়ু দেবে নিয়ে যাবে, তাহলে ওইটা কিন্তু সব জায়গায় গেল না। সিটি কর্পোরেশন এখন পর্যন্ত একটা কাজও করে নাই। ঢাকা শহরে আপনি জানেন যে গাছপালায় যে আমাদের অক্সিজেন লাগে, অক্সিজেন কে দিবে? গাছ তো দিবে। এইখানে কিন্তু থাকা দরকার 25%, আছে 7%, তার থেকেও কিন্তু সব কেটে নেওয়া হচ্ছে। আপনি গুলশানের যার 1 বিঘা প্লট আছে, 10টা গাছ আছে, গাছ কিন্তু কেটে ফেলতেছে, আমরা বাধা দিতে পারছেন না। কিন্তু গাছ রক্ষার ব্যাপারে সুনির্দিষ্ট এরকম কোনো কিছু ছিল না। কয়েকদিন আগে হাইকোর্টের পক্ষ থেকে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে এই পরিবেশে চিন্তা করি, তখন খুব গরম ছিল। আপনি জানেন যে খুলনাতে যশোরে একটা রাস্তার পাশে 2500 গাছ কেটে ফেলা হচ্ছিল, রাস্তাটা বড় করবে, তখন প্রচন্ড গরম পড়ছিল, প্রায় 42 ডিগ্রি 41 ডিগ্রি। তখন আমরা কোর্টে গেলাম, এই গাছগুলোই তো আমাকে ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এটা কাটলে কেমনে হবে? তখন কোর্টের নির্দেশনা আসলো যে গাছ কাটতে পারবেন, কিন্তু আপনি একটা কমিটি করে দিল, পরিবেশ বিশেষজ্ঞ থাকবে, প্রশাসন থাকবে, সবাই থাকবে জেলা লেভেলে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, এবং ঢাকাতে হলো মিনিস্ট্রির অধীনে একটা কমিটি থাকবে 7 জনের, সেখান থেকে কেউ অনুমতি নিয়ে গাছ কাটতে পারবে। এখন এইটা তো ইমপ্লিমেন্টেশন আমরা কোথাও দেখি না। আমি তো সচিবকে 2 বার বলেছি যে আপনারা টেলিভিশনে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটা বলেন যে এরকম নির্দেশনা আছে, মানুষ তো জানতে হবে। আমি তো বাড়ি বাড়ি গিয়ে জানাতে পারবো না, আর পত্রিকা একবার নিউজ আসছে, পত্রিকা তো সবাই পড়ে না। তো এই কাজটাও কিন্তু এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর করে নাই, যে পরিবেশ মন্ত্রণালয় যে না একটা টেলিভিশনে স্ক্রলে দিয়ে দিল গাছ কাটতে গেলে আপনি অনুমতি নিয়েন, এই জিনিসটা এখনো হয় নাই। তো এখানে সবাই নেগলিজেন্স আছে, প্রশাসনের সবাই গুরুত্ব তখনই হয় যখন নাকি আমরা আদালতে হাত পাও বেঁধে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন তারা একটু সচেতন হয়। কিন্তু এর বাইরে গিয়া আবার ওই লেসিজম দেখা যায়, আবার ওই লেসেস দেখা যায়। কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী যে কথাটা আজকে এসছে, আমি সেইটাই আশা পোষণ করতে চাই, প্রধানমন্ত্রী যেন এটা ধরে রাখেন এবং উনি যেটা বলেছেন এটা মিন করেন। এবং সবচেয়ে মিন করার জন্য কার্যকরী করতে গেলে যেটা লাগবে সেটা হলো সমস্যাটা কোথায়। এই যে আমরা যে কাজ করছি আজকে 17 বছর থেকে এই দূষণ নিয়ে কাজ করছি, নদী দূষণ, আমরা তো অনেক ঘটনা জানি, আমরা তো জানি ক্রাইসিসটা কোথায়। আজকে যে সচিব আসছে সে এটা কিছু জানে না, সে কিছু বলতে পারবে না। আমি যদি তার সঙ্গে বসি, সে আমার সম্পর্কে ক্রাইসিস সম্পর্কে শুনে বলবে তাই নাকি, কারণ সে তো জানে না, সে তো 17 বছর থেকে সচিব না। অর্থাৎ এই জায়গায় যারা আছেন তারা যদি এই জায়গাগুলোতে যারা কাজ করেন তাদের কাছ থেকে তথ্য নেন যে আমাদের ক্রাইসিসগুলো কি, আমি তো এক পাতার একটা ক্রাইসিস দিতে পারি, এবং সেই ক্রাইসিসটা যদি সরকার ফলো করে তাহলে এই পরিবেশ দূষণ এবং দখলের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং সেটা রাষ্ট্রীয়ভাবে শুধু নীতিগত সিদ্ধান্ত না, কার্যকরী সিদ্ধান্ত যদি হয় তাহলে আমরা মনে করি যে এটা সম্ভব হবে বন্ধ করা। এছাড়া একাডেমিক আলোচনায় কোনো কিছুই হবে না। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনাকে। আপনার বক্তব্য পরিষ্কার যে আপ টু ডেট ইনফরমেশন আসলে সবার কাছেই থাকতে হবে, এবং সেই সাথে অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যার আয়োজনে এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।